হ্যালো বন্ধুরা, আমার নাম সঞ্জনা। আর যাকে থ্যাঙ্কস জানাতে চাই তিনি আমার বৌদি দেবযানী। আমার বৌদির গল্প আপনারা অলরেডি পড়েছেন আর শুনেওছেন। আর আমার বৌদির জন্যই আমিও আমার জীবনে প্রথম সুখ পেয়েছি। আমার বৌদির সাহায্য না পেলে হয়তো আমি সারা জীবনই অনেক বিবাহিত মেয়েদের মতন সুখের জন্য গুমড়ে থাকতাম। যাক সেসব কথা, এবার আসল গল্পে আসি। আমার দাদার ফুলশয্যার পরের দিন থেকেই দেখতাম বৌদি কেমন মনমরা হয়ে থাক, অথচ বাপের বাড়ি থেকে ঘুরে এলেই হাসি খুশি। আবার কিছুদিন এখানে থাকার পর থেকে সেই এক ব্যাপার, আবার যেই বাপের বাড়ি যাওয়ার হতো খুব হাসি খুশি। প্রথম ভাবতাম বোধহয় আমাদের বাড়ির সঙ্গে মানাতে অসুবিধা হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম সেরকম কিছু নয়। কারণ আমার দাদা, মা বা আমি কেউই বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। একদিন দাদা আর মা কিছুদিনের জন্য মাসির বাড়ি গেল, মাসির শাশুড়ি শ্রাদ্ধে। আমি রাত্রিবেলা বৌদির কাছে শুয়ে শুয়ে এ কথা সে কথা বলতে বলতে সুযোগ দেখে বৌদিকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারটা। বৌদি প্রথমে কিন্তু কিন্তু করছিল, তারপর যখন দেখলো যে আমাকে সব বলা যায়, বিশ্বাস করা যায়, তখন বলল, সঞ্জু, তুই আমার বন্ধুর মতন, তাই তোকে আজ সব বলবো, কিন্তু প্রমিস কর এই কথা তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। আমি প্রমিস করলাম। তখন বৌদি ওর বিয়ের আগের সম্পর্কের কথা বলল আর বলল যে দাদা বৌদিকে একদমই সুখ দিতে পারে না। দাদা 5 মিনিটের ভেতরে বসিয়ে ফেলে আর তারপরে নেতিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে, আর বৌদি সারা রাত বিছানায় ছটফট করতে থাকে। দাদাকে অনেকবার বলেছে এ কথা, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বৌদি যখন বাপের বাড়ি যায় তখন ওর সেই মানুষের কাছে মন ভরে সুখ করে নেয়। তারপর বৌদি কিভাবে ওর 2 মামাতো বোনকে সঙ্গে নিয়ে ওর সাথে জয় করেছিল সেই গল্প আমাকে বলল। শুনতে শুনতে আমার সারা শরীরে খেলে গেল অদ্ভুত এক শিহরণ। সে শিহরণ আমি কথায় বলে তো প্রকাশ করতেই পারবো না। আমার কি যে জব জব করছিল, মনে হচ্ছিল এখনই আমি বৌদির ওই প্রাণের মানুষের করে আমার নিয়ে সারা রাত শুয়ে থাকি, কিন্তু কিছু করার নেই। আর তাই বৌদি যখন বাপের বাড়ি যায় আর ওখান থেকে আসে তখন একদম হাসি খুশি থাকে। এইসব বলে বৌদি আবার আমাকে দিয়ে প্রমিস করালো যে এই কথা যেন কেউ কোনোদিন না জানতে পারে। আমিও প্রমিস করলাম আর বললাম, বৌদি তুমিও আমাকে প্রমিস করো যে প্রতিবার তুমি বাপের বাড়ি থেকে এসে কি কি এনজয় করলে আমায় সব বলবে, আর যদি আমি এরকম কোনোদিন প্রবলেমে পড়ি তুমি আমায় হেল্প করবে, যাতে আমিও তোমার মতো সব দিক বজায় রেখে সুখ পেতে পারি। বৌদি প্রমিস করলো। তারপর থেকে আমার আর আমার বৌদির মধ্যেকার বন্ধুত্ব খুবই ঘনিষ্ঠ হয়ে উঠল। আমাদের দুজনের মধ্যে সব রকম আলোচনা হতো। বাপের বাড়ি থেকে এলেই বৌদির কাছ থেকে নতুন নতুন এক্সাইটমেন্টের গল্প শুনতাম, আর রাতে বিছানায় একা শুয়ে শুয়ে কিন্তু সুখ পেতাম না। খালি মনে হতো, উহ, যদি একবার বৌদির ওই মানুষটা আটকাতে পারতাম কি ভালোই না হতো। বৌদির কাছ থেকে জেনেছিলাম সে কতক্ষণ ধরে বৌদি রোদ দেয়, আর ওর একতে পড়েতে বৌদি কতবার জল খসায়, কিভাবে বৌদির গোল খসায় সেই গল্প, কত রকম বুঝে বৌদির গল্প। বৌদির কাছ থেকে যত শুনতাম তত আমার ভেতরে ওই মানুষটার ব্যাপারে উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছিল। আর খালি মনে হতো একবার অন্তত ওই মানুষটাকে দিয়ে তাই করব। এইসব চিন্তা করতে করতে আমার দিন কাটছিল। 1 বছর পরে আমার বিয়ে হয়ে গেল এক ব্যবসাদারের সাথে। বিয়ের কথা শুরু হওয়ার থেকে আমার মন ভরে উঠেছিল এই ভেবে যে এবার আমি আমার জীবনের আসল সুখ পাবো। এবার আমার একটা আসল পুরুষ মানুষ বৌদির ওই মানুষটার মতন আমার ঠান্ডা করবে। বিয়ে হয়ে গেল, এলো সেই চির প্রতীক্ষিত ফুলশয্যার রাত। প্রথম রাতে আমার বর আমায় একটু আদর না করতে আমার সব জামা কাপড় খুলে আমার প্রথমে একটু কষ্ট হচ্ছিল, তবে একটু পরে ভালো লাগতে শুরু করেছিল। সবে আমি আনন্দ পেতে শুরু করলাম, হঠাৎ আমার বর কেঁপে উঠল, আর বুঝতে পারলাম যবে আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে অন্তত 1 বছর ভালো করে খেয়ে বাচ্চা নেব না, তাই আমার বরের অজান্তেই পেল খেয়ে রেখেছিলাম। যাই হোক, আমার বরের মা নেতিয়ে পড়ল।
আমি কিছুক্ষণ পরে কিন্তু দেখলাম যে ওটা আর দাঁড়াচ্ছে না। অথচ আমি তখন যাই ভাবলাম যে প্রথম রাত এরকম হতেই পারে। তাই নিজের উত্তেজনা চেপে রেখে আমার বর ঘুমিয়ে যাওয়ার পরে বাথরুমে গিয়ে বৌদির ওই প্রাণীর মানুষের কথা ভেবে কিছুক্ষণ জোরে জোরে আঙুল, তারপর গল খুশিয়ে তৃপ্ত হলাম। পরের দিন আমি আরো দারুণ উত্তেজনা নিয়ে রাতে আমার বরের সাথে শুতে গেলাম। কিন্তু পোড়া কপাল, সেদিনও সেই এক ঘটনা ঘটল। এইভাবে আমি আস্ত আমন গোলাতে বাবার বাড়ি গেলাম। বৌদি আমায় দেখে জিজ্ঞাসা করলো কেমন দিন কাটছে। 2 দিন পর আমার বর চলে এলো। একদিন দুপুরে বৌদি আমায় তার ঘরে নিয়ে গিয়ে আমার গল্প শুনতে চাইল। আমি বৌদির সামনে সব খুলে বললাম। বৌদি আমায় সান্ত্বনা দিয়ে বলল, পুরুষদের নাকি প্রথম প্রথম এমন হয়, তারপর সব ঠিক হয়ে যায়। আমার খুব রাগ হলো। আমি বৌদিকে বললাম যে পরে যদি সব ঠিক হয়ে যায় তুমি কেন এখনো তার কাছে যাও সুখ পেতে? বৌদি কিছু বলল না, খালি বলল, দেখ না কটা দিন, তারপর না হয় একটা কিছু ভাবা যাবে। আমিও বৌদির কথা মতো চেপে গেলাম, কিন্তু মাথার ভেতরে আমার চরম সুখ পাওয়ার ইচ্ছা আরও বেড়ে গেল। খালি মনে হতে লাগলো একবার বৌদির সেই মানুষটার সঙ্গ পেলে আমি সুখের সাগরে ভেসে যাব। এইভাবে চিন্তা করতে করতে আমি আবার চলে এলাম আমার শ্বশুর বাড়ি। আবার সেই এক জিনিস, রোজ রাতে একই ঘটনা ঘটে যেতে থাকলো। একই ব্যাপার, একই জিনিস। কতদিন সহ্য করব? আমার বরকে দেখে মনে হতো যেন ওর ভিতর রসকস বলে কিছুই নেই। নেই তো কি আছে? আমায় বিয়ে করেছে যেন নিজের সুখ পাওয়ার জন্য। যদি শুধু নিজের সুখের দরকার ছিল তো আমায় বিয়ে করতে গেলে কেন? টাকা দিয়ে যে কোনো মেয়েই তো পারতে। রাগের চোটে এসব ভাবতাম, আর মারে নেটে শুয়ে পড়ার পর বাথরুমে গিয়ে বৌদির মানুষটার কথা চিন্তা করে নিজের জল ঝরাতাম। এভাবেই দিন যাচ্ছিল। এ তো খুব একটা সুখের কথা নয়। এভাবেই বা কতদিন চলতে পারে? এভাবেই বা একটা মানুষ কতদিন সহ্য করতে পারে? বৌদিকে দুঃখের কথা ফোনে বলতাম আর কাঁদতাম। এরপর একদিন আমার বর একটা বড় প্রজেক্টের কাজ পেয়ে প্রায় 1 মাসের জন্য দূরে যাবে বলে আমায় বলল। আমি মনে মনে ভাবলাম, যাক বাঁচা গেল, ওর ওই রকম খাওয়া থেকে অন্তত বাঁচা যাবে। হঠাৎ আমার মাথায় প্ল্যান এলো যে এই তাহলে যদি বৌদির ওই মানুষটাকে কিছুদিনের জন্য যে কোনো মূল্যে পেতাম, কি ভালোই না হতো? বৌদিকে ফোনে বললাম আর খুব করে রিকোয়েস্ট করলাম। তখন আমি সুখের জন্য এতই পাগল যে বৌদিকে বললাম, তুমি যেভাবেই হোক ওকে রাজি করাও। আমি যেভাবে হোক ওই মানুষটার থেকে একটু হলেও সুখ পেতে চাই। বৌদি প্রথমে ঘাবড়ে গেল, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে বলল, ঠিক আছে, দেখি কি করতে পারি, কিন্তু তুমি কি মন থেকে বলছো? আমি বললাম, বৌদি তুমি কি নিজেকে দিয়েও বুঝতে পারছো না যে একটা মেয়ের জীবনে সুখের কি দরকার? তুমিও তো তোমার সুখের জন্য ওর কাছেই যাও। বৌদি বলল, আসলে ও তো আর সবার জন্য এটা করে না, আর এটা ওর ব্যবসাও নয়। যাই হোক, আমি দেখছি কি করতে পারি। আমি সারাক্ষণ খালি ওই মানুষটার কথা ভাবতে থাকতাম। সারাক্ষণ মনে হতো পরপুরুষের সামনে প্যান্ট দাঁড়িয়ে থাকি। শেষে এলো সেই দিন। যতদিন না ফেরত আসছি ততদিনকার জন্যে বাই বাই।